আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা সোচ্চার কণ্ঠে বলতে চাই, যারা ধর্মের নাম করে মানুষ খুন করে, যারা ইসলামের নাম করে মানুষ খুন করে, তারা না ধর্মকে রক্ষা করছে না ইসলামকে রক্ষা করছে। তারা আসলে হচ্ছে গিয়ে ইসলামের বিরোধী, তারা আসলে হচ্ছে গিয়ে শয়তান। এই লড়াই আমরা সবাই মিলে একসঙ্গে জিতবো জিতবো জিতবো। সকলকে নমস্কার জানিয়ে দু চার কথা বলতে চাই। আমি আজকে প্রচন্ড গরম না, বুঝতে পারছি কষ্ট হচ্ছে, সেই জন্য এখানে এতগুলো চেয়ার খালি। কিন্তু বয়োজ্যেষ্ঠদের এটাই বলবো যে একটু কষ্ট তো করতে হবেই, কারণ কষ্ট না করলে ইতিহাস সাক্ষী রয়েছে কোনো লড়াই জেতা যায় না। তাই আজকে আমরা যে এই লড়াইতে নেমেছি, এ লড়াই শুধুমাত্র মুসলিমদের ধর্মরক্ষার লড়াই নয়, এটা ভারতবর্ষের আপামর জনগণের যে পবিত্র সংবিধান রয়েছে সেই সংবিধান রক্ষার লড়াই। সেই লড়াইতে জিততে গেলে আমাদেরকে একটু কষ্ট তো করতে হবেই। তাই আপনাদেরকে অনুরোধ করব যে এই শত কষ্ট সহ্য করেও আপনারা দয়া করে এই লড়াইতে আসুন। আমরা হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই আমরা লড়ব। আর কি, আমি আমার আগে অনেকেই বক্তারা বক্তব্য রেখে গেছেন, প্রত্যেকেই অসাধারণ বলেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়েও আমি ফারুক ভাইকে, মতিন ভাইকে এবং আপনাদের সকলকে অনুরোধ করব, অ্যাডভোকেট সাহেব যে কথাগুলো বলে গেলেন হয়তো একটুখানি কি বলা যেতে পারে আইনের কচকচি, অনেকে আমরা মনে করতে পারি খুব শুষ্ক ভাষণ হয়েছে, কিন্তু আমি সকলকে অনুরোধ করব যে আপনারা দয়া করে অ্যাডভোকেট সাহেব যে কথাগুলো বলেছেন সেগুলো একটা লিফলেট আকারে ছেপে প্রত্যেকের ঘরে ঘরে ওটা পাঠিয়ে দিন। কারণ এই লড়াই লড়তে গেলে আপনাদের হাতে যে মাল মশলা দরকার, যুদ্ধ করতে গেলে অস্ত্র লাগে তো, আর আজকের যুদ্ধ কিন্তু ওই অস্ত্র হাতে নয়, আজকের যুদ্ধ হচ্ছে গিয়ে মাথা দিয়ে লড়তে হয়। কারণ এই সভ্য সমাজে এই যে ইনফরমেশন, এই আইন, এই জ্ঞান, এই অস্ত্রের থেকে দামি অস্ত্র আর কিছু নেই। আর অ্যাডভোকেট সাহেব সেই অস্ত্রই আপনাদের হাতে তুলে দিয়ে গেছে। আমি তো যাওয়ার সময় ওনার কাছ থেকে ছবি তুলে নিয়ে যাব, উনি যা যা বলেছেন সেটা ছবি তুলে নিয়ে যাব। আর আপনাদের সকলের কাছে অনুরোধ, মতিন ভাইরা ওটা যদি ছেপে আপনাদেরকে দেন তাহলে আপনারা বাড়ি ফিরে আপনাদের গ্রামে গ্রামে আপনাদের ভাই বেরাদর যারা রয়েছে সকলের কাছে এক কপি পাঠিয়ে দেবেন, কারণ এটা জানাটা খুব দরকার। আর আপনি যদি জানতে পারেন সত্যিটা কি, তাহলে কেউ আর আপনাদেরকে মিথ্যে গেলাতে পারবে না। আজকে এই অনুষ্ঠানে এসে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, আমি এখনো পর্যন্ত এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এর প্রতিবাদে বহু সভা করেছি, শরীফুলদার সঙ্গেও আমি বেশ কিছু জায়গায় গেছি, কিন্তু এখানে এসে আমি প্রথম, বহু সভাতে আমি এর আগে বলেওছি যে শুধুমাত্র আমাদের ভাইয়েরা, চাচারা, দাদারা, কাকারা, জ্যাঠারা কেন রয়েছেন, আমাদের মায়েরা, বোনেরা কোথায়? আজকে এই তমলুকের মাটিতে আপনারা অন্তত আমাদের একজন বোন আমাদের এই মঞ্চেতে রয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই, তার জন্য একটা করতালি চাই। এই লড়াই শুধুমাত্র পুরুষদের লড়াই নয়, এই লড়াই যতটা পুরুষদের ততটা মহিলাদেরও। কারণ কবরের মাটি তো শুধু পুরুষের হয় না,
সেখানে আমাদের মা বোনেদেরও যেতে হয়। তাই এই লড়াই সমাজের শুধু অর্ধেক আকাশ দিয়ে এই লড়াই জিততে পারবেন না। আর একটা জিনিস, শুধুমাত্র মুসলিমরাও যদি মনে করে থাকে যে এই লড়াইটা শুধুমাত্র ইসলামের লড়াই, মুসলিমদের লড়াই, তাহলেও জিততে পারবেন না। কারণ ভারতবর্ষের বুকে যে শেষ সেন্সাস হয়েছে, জনগণনা হয়েছে, সেই অনুযায়ী মুসলিম জনসংখ্যা ওই 14% মতো। তাহলে সংখ্যালঘু। কিন্তু আপনি যদি নিজেকে ওই সংখ্যালঘু 14% মনে করেন, তাহলে প্রথমেই আপনি লড়াই হেরে গেছেন। কিন্তু আপনাকে দেখতে হবে গত নির্বাচনে এই আজকে যারা আপনাদের এই ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে, আচ্ছা বলুন তো কারা আপনার ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে? একটু জোরে বলুন। সবাই বলছে ভারতীয় জনতা পার্টি নামে একটা জুমলাবাজ পার্টি, যারা আজকে ভারতবর্ষের সরকার চালাচ্ছে, এবং তাদের যারা গুরু ঠাকুর রয়েছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা আপনাদের এই ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তো মনে করে দেখুন, গত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছে মাত্র 36%-এর কিছু বেশি। তার মানে বাকি যে 64% মানুষ রয়েছে তারা এই ভারতীয় জনতা পার্টিকে চায় না। মনে রাখবেন, আপনারা 14% নয়, আপনারা ওই 64%-এর অংশ। যদি নিজেকে এই 64%-এর অংশ মনে করেন, তাহলে বুঝবেন এবং তাহলে জেনে রাখবেন, এই ভরসা রাখবেন, ভারতবর্ষের এই বিজেপি বিরোধী, সংবিধান প্রেমী, গণতন্ত্র প্রেমী 64% মানুষ পথে নেমেছে আপনাদের এই যে লক্ষ্য এবং তার সঙ্গে বৃহত্তর লক্ষ্যে ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর এই লড়াইতে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সবাই পথে নেমেছি। এই লড়াই আমরা লড়ছি, আমরা লড়বো, আমরা জিতবো, আমরা জিতবো, আমরা জিতবো, এই ভরসা রাখুন। বেশিক্ষণ বলার সময় নেই, কারণ মাগরিবের সময় এসে গেছে। আমি শুধু এইটুকুই বলবো যে আমরা যেমন সবাই মিলে এই ওয়াকফ সম্পত্তি বাঁচানোর লড়াই করছি, এই লড়াইটা ভারতীয় জনতা পার্টি বা আরএসএসের এই চক্রান্তের বিরুদ্ধে যতটা, ঠিক ততটাও কিন্তু নিজেদেরও আত্মসমালোচনার দরকার। কারণ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে অনেকে নিজেদেরকে আমাদের কাছের লোক মনে করে এরকম ভাব দেখায় যে তারা আমাদের কাছের লোক। অনেক রাজনৈতিক নেতা রয়েছে যারা এই ওয়াকফ সম্পত্তি তারা বেআইনিভাবে, অনৈতিকভাবে হস্তগত করে নিজেদের পকেট ভরাচ্ছে। চিনে রাখুন সেই সব বিশ্বাসঘাতকদের, কারণ এরা আপনাদের কাছের লোক এরকম সেজে আপনাদেরই যে হকের জায়গা, যে হকের সম্পত্তি, সেটা আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। সেই জন্য এই সব রাজনৈতিক দলের নেতা যারা রয়েছে, রাজনৈতিক নেতা রয়েছে যারা এই ওয়াকফ থেকে সব থেকে বেশি বেনিফিশিয়ারি, গরিব মানুষদের, গরিব মুসলমান, শুধু মুসলমান কেন, হিন্দু মুসলমান সবার জন্য। এলাকায় যে মাদ্রাসা রয়েছে, হয়তো অনেক জায়গায় স্কুল নেই, সেই সব মাদ্রাসায় তো হিন্দুদের ছেলেরাও গিয়ে পড়াশোনা করতে যায়। আলিয়া ইউনিভার্সিটি, সেখানে শুধু মুসলিমরা পড়াশোনা করে, হিন্দুরাও পড়াশোনা করতে যায়। ইসলামিয়া হাসপাতাল, সেখানে হিন্দুরা চিকিৎসা পায় না, নাকি সেখানে গিয়েও ওরকম জিজ্ঞাসা করা হয় যেভাবে কাশ্মীরেতে জিজ্ঞাসা করে করে জঙ্গিরা খুন করেছে যে তোমার ধর্ম কি? ইসলামিয়া হসপিটালে গিয়ে কি জিজ্ঞাসা করা হয় যে তোমার ধর্ম কি, তবে চিকিৎসা দেব? তা করা হয় না। আর আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমার পূর্ববর্তী প্রত্যেক বক্তা
কাশ্মীরে যে জঘন্য নরহত্যা হয়েছে তার বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করেছে। আজকে তাদের জন্য, তাদের এই জঘন্য কাণ্ড কারখানার জন্য গোটা ভারতবর্ষের সমস্ত মুসলমানের দিকে ওই ভারতীয় জনতা পার্টি আঙুল তুলছে। যে মুসলমানরা 1947 সালে যখন দেশ স্বাধীন হয়ে গিয়েছিল, দেশ ভাগ হয়েছিল, মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র তৈরি হয়েছিল, কিন্তু আমার ভারতবর্ষের মুসলমানের পূর্বতন যারা পূর্বপুরুষ রয়েছে তারা বলেছিল এই ভারতবর্ষই আমার মাটি, এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমার পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, তাই এই ভারতবর্ষের মাটি ছেড়ে আমরা যাব না, এই ভারতবর্ষই আমার মা, আমার মাতৃভূমি। তাদের দিকে আঙুল তুলছে এই ভারতীয় জনতা পার্টি। মনে রাখবেন, আমি আজকে এই তমলুকের মাটিতে দাঁড়িয়ে রয়েছি। এই তমলুকের মাটি তাম্রলিপ্ত জাতীয় সরকারের মাটি, এই তমলুকের মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, সুশীল ধারা অজয় মুখার্জির মাটি, বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর মাটি। এই তমলুকের মাটিতে যেদিন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল সেদিন হিন্দু মুসলমান সবাই রাস্তায় বেরিয়েছিল ইংরেজকে ভারত থেকে তাড়ানোর জন্য, কিন্তু সেদিন সেই ভারত ছাড়ো আন্দোলনের যারা বিপ্লবী ছিল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে ইংরেজ পুলিশের কাছে ধরিয়ে দিত এই ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি আরএসএস। আর তাদের কাছ থেকে আজকে আমাদের দেশপ্রেম শিখতে হবে। বন্ধু, এই মাটি, এই ভারতবর্ষের মাটি যেমন নেতাজি সুভাষচন্দ্রের মাটি, এই ভারতবর্ষের মাটি যেমন ভগৎ সিং এর মাটি, তেমনি এই ভারতবর্ষের মাটি আশফাকুল্লাহ খানের মাটি। এই ভারতবর্ষের মাটি কোন ওই মির্জাফর ভারতীয় জনতা পার্টি বা আরএসএস এর মাটি নয়, কারণ ভারতবর্ষের স্বাধীনতার জন্য এরা রক্ত দিয়েছিল, কিন্তু এক ফোঁটাও রক্ত দেয়নি সেদিন ওই ব্রিটিশের দালাল ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি আরএসএস। তাই এই আরএসএস বিজেপির হাত থেকে শুধুমাত্র এই ওয়াকফ সম্পত্তি নয়, ভারতবর্ষের সংবিধানটাকে বাঁচাতে হবে। হ্যাঁ, এটা ঠিক, অ্যাডভোকেট সাহেবরা আরো ভালো বলতে পারবেন, কিন্তু ভারতবর্ষের সংবিধানের 25 থেকে 30 নম্বর ধারা অনুযায়ী, আগে 31 নম্বর ধারাটাও ছিল যেটা বর্তমানে রদ করা হয়েছে, কিন্তু 25 থেকে 30 নম্বর ধারা অনুযায়ী ভারতবর্ষের সকল ধর্মীয় সংখ্যালঘু মানুষের ধর্মীয় অধিকার সুরক্ষিত রয়েছে। সেই ধর্মীয় অধিকারের মধ্যে যেমন ধর্ম পালনের অধিকার রয়েছে, ধর্মচর্চা, ধর্মস্থান বানানো এবং ধর্মীয় শিক্ষারও অধিকার রয়েছে। তো এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল রয়েছে, যে নতুন বিলটা তৈরি হয়েছে, তা ভারতবর্ষের এই যে 5টা ধারা রয়েছে সংবিধানের 25 থেকে 30 নম্বর ধারা, এই 5টা ধারাকে সরাসরি ভায়োলেট করছে। এরা ভারতবর্ষের সংবিধানটাকে বদলানোর চেষ্টা করছে। হ্যাঁ, এটা ঠিক যে যদি ওরা যেটা বলেছিল আব কি বার 400 পার, আব কি বার 400 পার যদি হতো, তাহলে বলছি বন্ধু, এত কথা বলার অবকাশ থাকতো না। ওরা এতদিনে ভারতবর্ষের সংবিধানটাকে পাল্টে দিত, কিন্তু সেদিন আপনারা রুখে দাঁড়িয়েছিলেন 2024 সালে। তাই ভারতীয় জনতা পার্টি 300 থেকে 240-এ নেমে এসেছে। আজকে আপনাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আগামী নির্বাচনে ওদের 240 থেকে 40-এ নামিয়ে এনে ভারতবর্ষের সংবিধানটাকে বাঁচাতে। আর একটা ছোট্ট অনুরোধ করে আমার বক্তব্য শেষ করে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে আন্দোলন তো আমাদের করতে হবেই, লড়াই আমাদের করতে হবেই, কারণ বেঁচে থাকাটাই একটা লড়াই। আর যখন কোনো মুখের কথায় দাবি দাওয়া পেশ করলে যখন আমাদের দাবি পূরণ হয় না, তখন পথে নেমেই আন্দোলন করতে হয়, কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো গতি নেই। তাই ঘুরে আমাদের দাঁড়াতে হবেই। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করে যাই, একটার পর একটা রাজ্য ভারতীয় জনতা
একটার পর একটা রাজ্য ভারতীয় জনতা পার্টি ছলে বলে কৌশলে দখল করে নিচ্ছে। এই গোটা উত্তর ভারত বা বেসিক্যালি পূর্ব ভারতের মধ্যে বলার মতো রাজ্য একমাত্র পড়ে রয়েছে পশ্চিমবঙ্গে। এটাই শেষ দুর্গ। তাই এই দুর্গটাকে আমাদেরকে প্রাণ দিয়ে হলো, বুক দিয়ে হলো রক্ষা করতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা এই আন্দোলন করবেন দয়া করে সেই আন্দোলনটার মাত্রাটা বুঝেও করবেন। অনেক জায়গায় এটা আপনাদের যারা মুরব্বী রয়েছেন, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা দেখবেন আশেপাশে অনেকেই রয়েছে হয়তো যারা বয়সে একটু কম, কাঁচা মাথা, একটু বেশি উত্তেজিত হয়ে পড়ে। তাদেরকে একটু কন্ট্রোলে রাখতে হবে। তা না হলে আন্দোলন কিন্তু বিপথে চলে গেলে ভারতীয় জনতা পার্টি আখেরে লাভ করে নেবে। তাই ভারতীয় জনতা পার্টিকে ফায়দা করতে দিলে হবে না। এই অনুরোধটুকু রেখে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে দেশের সংবিধান রক্ষার অঙ্গীকার করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা।